এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলায় আজকে ১৩তম শুনানি শেষ হলো। ২১শে আগস্ট আবার ১৪তম ডেট রয়েছে। ওই দিন রিট পিটিশনারদের পক্ষে বলবেন। শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিলেন তাদের বলা আজ কিন্তু শেষ হলো। আজ কি হলো কোর্ট চত্বরে বা কোর্টের মধ্যে কি হলো সেটাই বিস্তারিত আপনাদেরকে আমি বলবো। শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য আজ উঠে এসেছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম দিকে শুনানি দেখে মনে হলো আজ যেন বিষয়টা জড়িয়ে গেল বা একই বিষয় বারবার রিপিট হতে থাকলো। কিন্তু তার মধ্যে কিছু তো তথ্য রয়েছে, কারোর হয়ে পক্ষপাতিত্ব নয়। জাস্ট আমি আজকে কি হলো সেই বিষয়ে উপস্থাপন করব প্রথম থেকে শেষ পর্যন্ত। সেই জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো চলুন আমরা বিষয়ে যাই। আপনারা জানেন প্রথম দিকে আজকে অনিন্দ লাহিড়ী কিন্তু আজ শিক্ষক শিক্ষিকাদের পক্ষে অ্যাপিয়ার করেছিলেন। তাদের পক্ষে তিনি ট্রেন ক্যান্ডিডেট হিসেবে অ্যাপিয়ার করেছেন। ট্রেন ক্যান্ডিডেট কেন বলছি, তারা নন ট্রেন হিসেবে চাকরি পেলেও পরবর্তীতে ট্রেন্ড হয়ে এই ট্রেন ক্যান্ডিডেটের মধ্যে আসে। তো ওনার প্রথম দিকের আর্গুমেন্ট জজ কিন্তু আজ বুঝতে পারেননি। তিনি জজ বারবার বলেন, আপনি কি আর্গু করছেন, আমরা বুঝতে পারছি না কি আর্গু করতে যাচ্ছেন, হোয়াট ইজ ইউর আর্গুমেন্ট, এই কথাটি জজ কিন্তু বারবার তুলতে চেয়েছিলেন। তো বিষয়টি এখানে তিনি বলতে চাই যে আমি সেগ্রিগেশন করতে চাই। সেগ্রিগেশন বলতে টেট আর সিলেকশন প্রসেস এই দুটোর মধ্যে সেগ্রিগেশন করতে চাই। যে সিঙ্গেল জাজ বা ট্রায়াল জাজ যে ইমপিউন অর্ডার দিয়েছে, সেই ইমপিউন অর্ডারে টেট স্ক্যাম নিয়ে, ব্রডকাস্ট টেট স্ক্যাম নিয়ে কথা বলা হচ্ছে। এখানে কিন্তু টেট স্ক্যাম নিয়ে কোনো অভিযোগ নেই রিট পিটিশনে। কারণ এই রিট পিটিশনে টেট স্ক্যাম বা সিঙ্গেল বেঞ্চ টেট স্ক্যাম নিয়ে বললেও আসলে রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে টেট এর অনেক পার্থক্য রয়েছে। রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেসে কোনো স্ক্যাম নেই, এখানে টেটের মধ্যে স্ক্যাম রয়েছে, সেটা আজকে সেগ্রিগেশন করতে চায়। তো সেখান থেকে 2012 টেটের প্রসঙ্গ টেনে আনে এবং ওএমআর টেটে ওএমআর নিয়ে যে কি সমস্যা রয়েছে, সেই টেট স্ক্যাম বা ওএমআর নিয়ে যে প্রবলেম রয়েছে, সেই মামলা ইতিমধ্যে বিচারাধীন রয়েছে। শান্তনু সিটের যে মামলাটি সিঙ্গেল বেঞ্চ যেটি রয়েছে, সেটাই 3 এপ্রিল 2021 সেই রিটটি হয়েছিল শান্তনু সিটের মামলা। সেই মামলার পেজ নাম্বার 7, যে মামলার বিষয়টি কিন্তু অনিন্দ লাহিড়ী সিনিয়র অ্যাডভোকেট উনি পড়ে বোঝান যে ওখানে কি বলতে চাওয়া হচ্ছে। যেহেতু একটা বিচারাধীন বিষয়, সেখানে সিঙ্গেল বেঞ্চ ওটাতে হস্তক্ষেপ না করে সেই বিষয়টা না দেখে একটা ইমপিউন অর্ডার দিয়ে দিলেন যে টেটের সমস্যা হয়েছে, কিন্তু ওটা তো এখনো বিচারাধীন রয়েছে। তো টেট স্ক্যাম বলতে এখানে ওএমআর নিয়ে কথা উঠেছে, ওএমআর নিয়ে সমস্যা, সেটার সমস্যা কিন্তু এখানে উঠে এসেছে। তো এই যে টেট স্ক্যাম, যদি এই টেটের স্ক্যাম বা ওএমআর প্রমাণিত হয়, তাহলে কিন্তু 3টে নিয়োগ প্রক্রিয়া এফেক্টেড হবে, সে কথা উঠে আসে। সেটা হলো 16,500 পুরোটাই, সেখানে 2014 টেট 42,000 এবং 2022 রিক্রুটমেন্টে যারা চাকরি পেয়েছে 11,765-র মধ্যে 2014, তারা সবাই কিন্তু প্রভাবিত হবে। এই বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। এটা সবচেয়ে আজকের ভাইটাল বিষয়, যে নতুন বিষয়, যে ওএমআর এর বিষয়, শান্তনু সিটের বিষয়টি এখানে কিন্তু উঠে আসে। রিট পিটিশনাররাও কিন্তু এই ওএমআর এর মধ্যে রয়েছে। এই ওএমআর ম্যানিপুলেশনের যে বিষয়টা, আজকে যে সিলেকশন প্রসেসে দুর্নীতি হওয়ার জন্য রিট পিটিশনাররা চাকরি চেয়েছে, টেট স্ক্যামের কথা ওখানে উল্লেখ করা হয়েছে, সিলেকশন প্রসেসের স্ক্যামের কথা কিন্তু ওখানে উল্লেখ করা নেই। তাহলে পিটিশনাররা তো সেম টেট দিয়ে এসে, এটা কিন্তু আজকে বলা হয়েছে। বিশেষত এটাই মূল বিষয় ছিল প্রথম দিকে শুনানি। তো এটা উনি বলেছেন এটি খুব হাস্যকর রিডিকুলাস থিং, সিঙ্গেল বেঞ্চের অর্ডারে টেট দুর্নীতির কথা বলা হয়েছে, পিটিশনারও তো সেই সেম টেটের অন্তর্ভুক্ত। তো এই মূলত বিষয় উঠে আসে। তারপরে রমেশ মালিক বা সৌমেন নন্দী, সেই একাধিক বিষয়, 2 অ্যাপিলস পেন্ডিং রয়েছে, সেই সমস্ত বিষয় চলে আসে। এবং ম্যাট 873 মতো 874 বা ম্যাট 900, এই সমস্ত ম্যাটগুলো পেন্ডিং রয়েছে। কোন ক্যান শোনা যায়, ক্যান 2 না 3, সেই সমস্ত প্রসঙ্গ আসে, এই বিষয়গুলো চলে আসে। এছাড়াও সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যারা এই অর্ডারের দ্বারা প্রভাবিত হচ্ছে সবারকে শুনতে হবে ডিভিশন বেঞ্চকে, তারপরে ডিভিশন বেঞ্চ ফাইনাল রায় নেবে, সেটাও জজ বললেন। সিলেট হেফাজতের সিবিআই ইন কোশ্চেন সেটা কিন্তু আসেনি। একটি অর্ডার কিন্তু উনি দেখান, সুপ্রিম কোর্টে একটি অর্ডার দেখান বা কোনো একটি হাইকোর্টে, যেখানে এন ব্লক 32,000 চাকরি এন ব্লকে বাতিল করে দেওয়া হচ্ছে সবাইকে। এটা কিন্তু করা যায় না, এখানে কিন্তু সেগ্রিগেশন করা সম্ভব ছিল, সেই সেগ্রিগেশন না করে কিন্তু সবাইকে চাকরি বাতিল করে দিয়েছে। এই প্রসঙ্গটি কিন্তু আসেন, আমি কারোর পক্ষপাতিত্ব নয়, যা হয়েছে সেটাই বলছি। এরপরে আরেকটি মিস্টার মজুমদার নাম করেন জজ, আমি সেই সূত্রে বলছি। উনি 82 নম্বর সিরিয়াল 1615 যে ম্যাটার ছিলেন, সেই ম্যাটারে ম্যাট
থেকে উনি আসেন, কথা বলেন। সৌরভ বসাক আর আদার্স মামলা 334 জন অ্যাপ্লিকেন্ট এখানে ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। এটা খুব ভাইটাল জিনিস যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কোনো ইন্টারভিউকে ডাকা হয়নি, কোনো পিটিশনার, যে কজন পিটিশনার রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কেউ নেই। আর এটা ডিপিএসসি অনুযায়ী অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ সংগঠিত করতে বলেছিল বা সিলেকশন প্রসেস ডিপিএসসি ওয়াইজ। যেহেতু ডিপিএসসি ওয়াইজ, তাহলে জলপাইগুড়ি সম্পূর্ণ আনটেইন্টেড, জলপাইগুড়ি কলঙ্কিত নয়, সেটা কিন্তু উনি বোঝাতে চেয়েছিলেন। তাহলে জলপাইগুড়িকে কেন বাদ দেওয়া হলো? এছাড়াও 2009 106 এসএসসি আর কে আনান অ্যান্ড রেজিস্টার দিল্লি একটি রেপুটেড অর্ডার উনি দেখান। 2023 9 এসএসসি একটি অর্ডার দেখান। সেই অর্ডারে কিন্তু বলেন যে যে সমস্ত টিচাররা এটা অ্যালিগেটেড নয় বা তারা অভিযোগ প্রমাণিত নয়, তারাও কিন্তু চাকরি বাতিল হয়েছে, বাতিল হয়েছে, তাদেরকে সমাজের কাছে মানে সবকিছু ক্ষুণ্ণ হয়েছে, এই সমস্ত বিষয়গুলো ওঠেন। এবং প্রিন্সিপাল ন্যাচারাল অফ প্রিন্সিপাল জাস্টিস নিয়ে কতজন জজ বলেন আপনি তো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস নিয়ে কথা বলছেন, এগুলো তো আগে হয়ে গেছে, আপনি নতুন কিছু নেই, আপনি নতুন কিছু বলুন। তো এই বিষয়গুলো চলে আসে। এবার আমরা দেখলাম অ্যানাদার অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেট উনি কথা বলছিলেন। উনি আজকে প্যারা টিচারের হয়ে অ্যাপিয়ার করেছিলেন এবং নন প্যারা টিচার তাদের পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলেন। একটাতে 165 জন আর একটাতে 283 জন অ্যাপিলেট ছিলেন। তো যেখানে প্যারা টিচাররা ডিফারেন্ট, জজ বলেন না এটা ডিফারেন্স হতে পারে না। তো জজ অলরেডি আর্গুড হয়েছে, আপনি নতুন কিছু বলেন। এবার 10% 4294 জন প্যারা টিচারের শূন্যপদ রয়েছে, তার মধ্যে 2770 জন প্যারা টিচার সিলেক্টেড হয়েছে। আর সমস্ত পদ ইয়ারমার্ক ভ্যাকান্সি এখনো পড়ে আছে। আমাদের যদি জিরো দেওয়া যায় তাহলে আমরা কিন্তু চাকরি পাবো, আমাদের যদি একাডেমিক মার্কসও না নেওয়া হয় তাহলেও কিন্তু আমরা চাকরি পাবো। তো জজ বলেন এটা ফ্রড, স্ক্যাম, করাপশন নিয়ে অ্যালিগেশন। এখানে এটা নিয়ে কোনো অ্যালিগেশন নেই, এটা প্যারা টিচারদের আমি আলাদা করতে পারছি না, এই কথাটা আসে। তারপরে চলে আসে একটা ভাইটাল পয়েন্ট, ট্রেন্ডের নিয়ে কথা। ট্রেন্ডটা সেম ফুটিং অবস্থিত প্যারা টিচারদের মতো, তাদেরকে বাদ দিয়ে রাখা হলো। তারা ট্রেন্ড বলে 15 নম্বর মার্কস এক্সট্রা পাচ্ছে, কিন্তু প্যারা টিচাররা 5 নম্বর মার্কস এক্সট্রা পাচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। তাদের কোনো অ্যাপটিটিউড টেস্ট নেই, সেখানে ওরা 15 নম্বর পেয়ে ট্রেনাররা আলাদা থাকছে, কিন্তু প্যারা টিচাররা আলাদা থাকতে পারছে না। এই প্রশ্নটা, এই অ্যালিগেশনটা তিনি বারবার আনার কিন্তু চেষ্টা করেন, কিন্তু জজ ওটাতেই মনোনিবেশ করেননি। আরো একটি প্রশ্ন করলেন, ইন্টারভিউ সেম, একই বোর্ড, সবকিছু একই সিলেকশন প্রসেস, তাহলে কি ট্রেন্ডের বাদ রাখা হলো, প্যারা টিচারদের কেন বাদ দেওয়া হলো? তখন জাস্ট একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন যে এটা প্যারা টিচাররা সেই রিক্রুটমেন্টের সময় কিন্তু তারা আনট্রেন ক্যান্ডিডেট ছিল। আমার আনট্রেন নিয়েই প্রশ্ন উঠেছে, আমার কারা ট্রেন কারা প্যারা টিচার এটা নিয়ে প্রশ্ন না। প্যারা ছিল আনট্রেন ছিল, তাদের চাকরি বাতিল হয়েছে, আমি এটাতে হস্তক্ষেপ করতে পারছি না, আমি এটা আলাদা করতে পারবো না। এবার 165 এভিডেন্স অ্যাক্ট নিয়ে কথা ওঠে। রেস জুডিকেটা 5% ক্যান্ডিডেট রেস জুডিকেটা জাস্টিস অরিজিৎ ব্যানার্জি এবং হিরণময় ভট্টাচার্যের যে অর্ডার, সেখান থেকে কিছু ক্যান্ডিডেট একই সেম ফুটিং এ রয়েছে, তারা আবার আপিল করেছেন রেস জুডিকেটার। এবং সুপ্রিম কোর্টের লীলাধর 1981 একটি অর্ডার ওঠে। 2022 এসএসসি একটি অর্ডার তুলে ধরেন এবং জোন্স ভার্সেস ন্যাশনাল কোর্ট বোর্ডের একটি অর্ডার খুবই ডিভিশন বেঞ্চ বলেন। এবার প্যারা টিচারদের যে বিষয়টা প্রপোর্শন বা দশমিকের যে নাম্বার, সেই প্রসঙ্গটা ওঠেন যে দশমিকের নাম্বার কেন আসবে না, ইন্টারভিউয়ে তাদেরকে দশমিকের নাম্বার দিতেই পারে। এর আগে যে একটি প্রশ্ন ওঠে যে ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল যে এর আগে যখন জাস্টিস তালুকদারের বেঞ্চ ছিল, ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল যে প্যারা টিচাররা কেন এই 32,000-এর বাইরে থাকবে সেটা সিঙ্গেল বেঞ্চের নিকট থেকে জেনে আসতে হবে বা সিঙ্গেল বেঞ্চ ক্লারিফিকেশন করবে, এই বিষয়টা কিন্তু উঠে আসে। তারপরে বলেন এই যে টোটাল জাজমেন্টটা ইমপ্রুভ জাজমেন্ট ট্রায়াল কোর্টের, এটা সম্পূর্ণ অ্যাজুম করা হয়েছে, প্রসিকিউটরের ভূমিকা নিয়ে আছে, এটা অনেক কিছুর আশ্রয় নেওয়া হয়েছে, এটাকে সেট অ্যাসাইড করুন প্লিজ বলে উনি শেষ করেছিলেন। এরপরে সবচেয়ে ভাইটাল জিনিস, একটি সংগঠনের পক্ষ থেকে আজকে অ্যাডভোকেট দেওয়া হয়েছিল, এবিপিটি এর পক্ষ থেকে অ্যাডভোকেট দেন মিস্টার চক্রবর্তী। উনি বলছিলেন, উনি যে বিষয়টি এসেছিলেন, উনি কিছু টেকনিক্যাল পয়েন্ট এসেছিলেন, হিউম্যানিটেরিয়ান পয়েন্ট এসেছিলেন, যে যা ওনার প্রথম কথা এই যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার কপি, অ্যাপটিটিউড টেস্ট কি হয়েছে, কি দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে আমার কোনো অ্যালিগেশন নেই, কারণ এখানে কোনো পলিটিক্যাল পার্টি নেই, কারণ এরা ব্রোকার, কারণ এই ডিপিএসসি চেয়ারম্যান শুধুমাত্র পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, আর যারা অফিসাররা ডাব্লিউবিসিএস অফিসার বা পিএসসি কর্মীরা কাজ করেছে তারা তো আর এই ফেভারিজম করতে পারে না। এখানে শুধু একটা মাত্র পলিটিক্যাল পার্টির মানে রয়েছে, সেটা হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান। উনি এটা বোঝাতে চাইছিলেন তাহলে ফেভারিটিজমটা কিভাবে হবে, সব তো সরকারি কর্মচারীরা করেছেন। তো যাই হোক, উনি যেটা বলেছেন ওনার যুক্তি থেকেই বলেছেন। এবার যেটি বিষয় যে ইন্টারভিউয়ের মার্কস নিয়ে কথা ওঠে, যে ইন্টারভিউয়ের মার্কস অনেকে 5 পেয়েছে, অনেকে 1 পেয়েছে, অনেকে 3-এর কম পেয়েছে, তারা সবাই কিন্তু চাকরি পেয়েছে। আবার 1-2 পেয়েও চাকরি পেয়েছে, কেউ 5 পেয়েও চাকরি পেয়েছে। এই ইন্টারভিউ যারা দিতে এসেছিল তারা ইন্টারভিউতে কম নাম্বার পেয়েছে হয়তো, কিন্তু তাদের একাডেমিক মার্কস খুবই ভালো। তারা কেউ ম্যাথামেটিক্স অনার্স, কেউ কেমিস্ট্রি অনার্স, কেউ ফিজিক্সে অনার্স, কেউ বেঙ্গলি অনার্স, এমএ
পাশ করা বড় বড় মানে ডিগ্রি নিয়ে অনেক ধরনের ছেলেমেয়েরা কিন্তু এখানে চাকরি করছে। তাদের কি হবে? তারা তো তাদের ফেভারে চাকরি পায়নি, তারা দুর্নীতি করে চাকরি পায়নি। তাদের কি অবস্থা হবে? তাদের বিষয়টা তো মাই লর্ড ভাবা উচিত। তাদের বিষয়টা একটু দেখুন। কারণ আমার কোনো কিছু নিয়ে অভিযোগ নেই, আমি রিপিট করছি না, কিছুই বলবো না, কিন্তু যারা দুর্নীতি করেনি, হাইলি কোয়ালিফাইড ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অনার্স যে ছেলে মেয়েগুলো মানে তাদের কি অবস্থা হবে সেই কথাটা কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করেন এবং জাস্ট সেটা সহানুভূতির সঙ্গে নেন। এটা কিন্তু মনে হলো একটু হলেও। এরপরে যেটা আসে ট্রেন ক্যান্ডিডেট, তারা ট্রেন ক্যান্ডিডেট কিন্তু তাদের নন ট্রেনের লিস্টে নাম রয়েছে হিন্দি মিডিয়াম, ওখান থেকে বলার চেষ্টা করেন, পরবর্তীতে ওনার বলার সুযোগ দেবেন। এরপরে চলে আসেন যে সমাপ্তি পর্যায়ে, সেই সমাপ্তি পর্যায়ে মানে তরুণ যদি তিওয়ারির নিকট জিজ্ঞেস করেন জজ যে কতজন আপনাদের পক্ষ থেকে, উনি বলেন আমরা 4-5 জন বলবো। জজ বলেন না, আপনারা 2-1 জন বলার চেষ্টা করুন। তখন আর একজন সিনিয়র অ্যাডভোকেট বলেন যে আমরা 4-5 জন ডিফারেন্ট থিংস তুলে ধরবো, এই বিষয়টি কিন্তু উঠে আসে। তারপরে ডেট পড়ে যায় 21 আগস্ট, নেক্সট ডেট। এরপরে মিস্টার রাতুল বিশ্বাস পশ্চাদপক্ষ অ্যাডভোকেট রেজলিউশন নিয়ে কথা বলেন বা অন্য একটি অ্যাডভোকেট রেজলিউশনের কথা মনে করে দেন। তো মিস্টার রাতুল বিশ্বাস বলেন যে আমরা নেক্সট ডে আমরা দিয়ে দেবো বা আমরা প্রোভাইড করে দেবো রেজলিউশন। এই রেজলিউশনটা আমাদের রেডি রয়েছে। এটাই নিয়েই কিন্তু আজকের মোটামুটি শুনানি শেষ হলো। ধন্যবাদ। আরো পুঙ্খানুপুঙ্খানু বিষয় এখানে রয়েছে, বিস্তারিত আপনাদেরকে জানাবো কিছু যুক্তি তর্ক দিয়ে নেক্সট অন্য ভিডিও।